নিজের প্রিয় মানুষ মামাতো ভাই শুভ্রের বিয়ের খবরটা শোনার পর থেকেই হৃদিকার বুক ফেটে কান্না আসছে। প্রিয় মানুষ বললে হয়তো কমই বলা হবে। যখন থেকে হৃদিকা ভালোবাসার মানে বুঝতে শিখেছে তখন থেকেই তার সমস্ত আবেগ আর অনুভূতির কেন্দ্রে কেবল ওই একটা মানুষই বিচরণ করেছে। যদিও তাদের মধ্যে কোনো ব্যক্তিগত সম্পর্কের দেয়াল নেই, কোনো প্রেমের লেনদেন নেই, তবু শুভ্রকে সে মনে প্রাণে নিজের করে নিয়েছে। হৃদিকার এই পাহাড় সমান ভালোবাসার খবর শুভ্র জানে না, আর জানলেও হয়তো সে হৃদিকাকে খুব একটা গুরুত্ব দেবে না। কারণ হৃদিকা লক্ষ্য করেছে শুভ্র তাকে সবসময় এড়িয়ে চলে, তাদের মধ্যে কথা হয় না বললেই চলে। আর যদি কখনো সামান্য বাক্যালাপ হতো তবে তা কবে হয়েছে সেটা মনে করার জন্য হৃদিকাকে এখন স্মৃতি হাতড়াতে হবে। শুভ্র মানুষটা বড্ড গম্ভীর আর চুপচাপ, ভিড়ের চেয়ে নির্জনতা আর একাকিত্বই তার বেশি পছন্দ। আর শুভ্রের এই মৌনতাটুকুই হৃদিকার কাছে সবচেয়ে প্রিয়, কারণ হৃদিকা নিজেও শান্ত স্বভাবের মেয়ে। নিজের ভেতরের এই নীরবতা সে শুভ্রের মধ্যেও খুঁজে পায়। এই মিলটাই হয়তো তাকে শুভ্রের প্রতি আরও বেশি আচ্ছন্ন করে ফেলেছে। শুভ্র যখন ইন্টারমিডিয়েটে পড়ত ঠিক তখন থেকেই সে হৃদিকার মনের গহীন কোণে নিজের ঘর তৈরি করে নিয়েছিল। সেই ভালো লাগা থেকেই জন্ম নিয়েছে আজকের এই গভীর অনুরাগ। হৃদিকা মনে মনে ভেবেছিল একদিন সব সাহস জমিয়ে নিজের মনের কথাটা শুভ্রকে বলবে, কিন্তু তার আগেই যে সবটা তছনছ হয়ে যাবে, শুভ্রর বিয়ে ঠিক হয়ে যাবে, তা সে দুঃস্বপ্নেও কল্পনা করেনি। সবচেয়ে বড় যন্ত্রণার জায়গাটা অন্যখানে। যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার সাথে শুভ্রর আগে থেকেই পরিচয় ছিল। তাদের মধ্যে কি কোনো গভীর সম্পর্ক ছিল হৃদিকা জানে না, তবে মামির মুখে শুনেছে মেয়েটি শুভ্রের খুব পরিচিত। হৃদিকার পুরো নাম তাসনিন হৃদিকা। চারপাশের মানুষ তাকে ভালোবেসে হৃদি বলেই ডাকে। এবার সে ইন্টার ফার্স্ট ইয়ারে পা রেখেছে। হৃদিকার ছোট এক ভাই আছে, নাম তার ইমন, যে এখন ক্লাস 8-এ পড়ছে। হৃদির বাবা ইকবাল এহসান আর মা রাবেয়া এহসান। এই নিয়েই তাদের সাজানো ছোট্ট পরিবার। আর শুভ্রের পুরো নাম সাইফান শুভ্রা চৌধুরী। পড়াশোনা শেষ করার পর সে এখন তাদের পারিবারিক ব্যবসার দায়িত্ব সামলাচ্ছে। অত্যন্ত গম্ভীর আর ব্যক্তিত্ব সম্পন্ন এই যুবকের পৃথিবীটা বেশ ছোট। তার বাবা সোহান চৌধুরী, মা সাহেরা চৌধুরী আর আদরের ছোট বোন শুভ্রা চৌধুরী। এই চারজন নিয়েই তাদের ছিমছাম আর সুখী পরিবার। বিকেলের তপ্ত রোদটা ফিকে হয়ে আসছে। হৃদি একা ছাদে দাঁড়িয়ে আছে। নিচতলা থেকে বড়দের হাসাহাসি আর শুভ্রের বিয়ের আলোচনা চলছে। সেই শব্দগুলো কানে আসতেই হৃদির পুরো শরীরে যেন এক অদ্ভুত অস্বস্তি জেঁকে বসল। মনটা ছটফট করছে, বুকটা ফেটে কান্না আসছে, তবু চোখে জল নেই। একরাশ বিরক্তি আর অভিমান নিয়ে অনেকক্ষণ ছাদে কাটিয়ে হৃদি খুব ধীর পায়ে নিচে নেমে এলো। বসার ঘরে পা রাখতেই দেখল সোফায় বসে আছে সেই মানুষটা, যাকে দেখা মাত্রই হৃদির হৃৎস্পন্দন আবারও এলোমেলো হয়ে গেল। শুভ্র। সে বরাবরের মতোই চুপচাপ, ফোনের স্ক্রিনে নিবিষ্ট মনে কিছু একটা করছে, যেন বাইরের পৃথিবীর সাথে তার কোনো সম্পর্ক নেই। পাশেই হৃদির বাবা ইকবাল এহসান এবং মামা সোহান চৌধুরী সহ আত্মীয় স্বজনরা বিয়ের খুঁটিনাটি নিয়ে প্রাণবন্ত আড্ডায় মেতে আছেন। কিন্তু শুভ্রর সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে যেন নিজের তৈরি করা এক নিস্তব্ধ গণ্ডির ভেতরে বন্দী হয়ে আছে। ঠিক তখনই হৃদির কানের কাছে কেউ একজন বউ বলে সজোরে চিৎকার করে উঠল। আচমকা এই শব্দে হৃদি একদম আতকে উঠল, বুকটা ধক করে উঠল তার। তড়িঘড়ি করে পেছনে তাকিয়ে দেখল শুভ্রা দাঁড়িয়ে আছে। শুভ্রা হৃদির চমকে যাওয়া দেখে বেশ মজা পেল। সে দুষ্টুমি ভরা হাসিতে ভ্রু নাচিয়ে বলল, কিরে, এত ভয় পেলে কেন? কোন জগতে ছিলি শুনি? হৃদি নিজের বুকের ওপর হাত রেখে কয়েকটা লম্বা লম্বা শ্বাস নিল, যেন ধকপকানিটা থামানোর চেষ্টা করছে। সে কিছুটা অভিযোগের সুরে বলল, উফ, পুরো ভয় পাইয়ে দিয়েছিলে আমায়। শুভ্রা বেশ ভাব দেখিয়ে উত্তর দিল, তার চোখে মুখে দুষ্টুমির ছাপ স্পষ্ট। আরে, আমি তো ভয় দেখানোর জন্যই বলেছি। আমি কি আর তোকে আনন্দ দেওয়ার জন্য বলেছি নাকি? যাই হোক, কোথায় ছিলি এতক্ষণ? সারা বাড়ি খুঁজেও তোকে পাওয়া যাচ্ছিল না। হৃদি একটা দীর্ঘশ্বাস ছেড়ে ম্লান গলায় বলল, এমনি একটু ছাদে গিয়েছিলাম। ঠিক সেই মুহূর্তেই শুভ্র সোফা থেকে উঠে দাঁড়ালো। তার চলন বলন সব কিছুতেই এক ধরনের গাম্ভীর্য মিশে আছে। সে সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে নিজের মা সাহেরা চৌধুরীর উদ্দেশ্যে বেশ গম্ভীর গলায় বলল, আম্মু, আমার রুমে এক কাপ কফি পাঠাও তো। শুভ্রা গিয়ে আড্ডায় জমে উঠল। বাড়িতে ধীরে ধীরে অতিথিদের আনাগোনা বাড়ছে। আর মাত্র 3 দিন পর বিয়ে, তাই 3 দিন আগেই হৃদিরা শুভ্রদের বাড়ি চলে এসেছে।
সাহেরা চৌধুরী তাড়াহুড়ো করে কফি বানিয়ে সোজা রিদির হাতে ধরিয়ে দিলেন, তারপর ব্যস্ত গলায় বললেন, যা তো মা, তোর শুভ্র ভাইয়ের রুমে কফিটা দিয়ে আয়। রান্নাঘরে আমি দুধ বসিয়ে এসেছি, বাকিরা যে যার কাজে ব্যস্ত। তুই একটু দিয়ে আয় তো, দেরি করিস না, না হলে ছেলেটা আমার এক্ষুনি রেগে আগুন হয়ে যাবে। কথাটা বলেই সাহেরা চৌধুরী উত্তরের অপেক্ষা না করে সোজা রান্নাঘরের দিকে পা বাড়ালেন। রিদি যেন আকাশ থেকে পড়ল, এখন তাকে শুভ্রের রুমে যেতে হবে। ভাবতেই রিদির হৃৎপিণ্ড যেন লাফিয়ে বাইরে বেরিয়ে আসার উপক্রম হল। সে কয়েকবার গভীর শ্বাস নিয়ে নিজেকে কিছুটা শান্ত করার চেষ্টা করল। তারপর ট্রের উপর কফির কাপ নিয়ে খুব সাবধানে ধীরে ধীরে শুভ্রের রুমের সামনে এসে দাঁড়াল। দরজায় মৃদু করাঘাত করে হালকা গলায় বলল, ভাইয়া আসবো? কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। রিদি গলাটা একটু চড়িয়ে আবারও বলল, ভাইয়া শুনতে পাচ্ছেন? আপনার কফি এনেছি। তবুও ভেতর থেকে কোনো উত্তর এলো না। রিদি এবার দরজার আড়াল থেকে একটু উকি দিয়ে দেখল রুমটা একদম ফাঁকা, শুভ্রকে কোথাও দেখা যাচ্ছে না। রিদি আর কিছু না ভেবে ধীর পায়ে ট্রে নিয়ে রুমের ভেতরে প্রবেশ করল। শুভ্রের রুমটা একদম ওর মতোই গোছানো আর শান্ত। রিদি কফির ট্রেটা টেবিলের এক কোণে নামিয়ে রেখে দ্রুত রুম থেকে বের হবার উপক্রম করল। কিন্তু ঠিক সেই মুহূর্তে ভেজা মেঝেতে শব্দ হওয়ায় সে থমকে দাঁড়িয়ে যায়। রিদি আর চোখে তাকাতেই দেখল ওয়াশরুমের দরজা খুলে শুভ্র বেরিয়ে আসছে। শুভ্র মাত্রই শাওয়ার নিয়ে বের হয়েছে। তার সুঠাম আর পেশিবহুল শ্যামবর্ণের শরীরটা সিক্ত অবস্থায় যেন আরও বেশি পৌরুষদীপ্ত হয়ে উঠেছে। শরীরের ভাঁজে ভাঁজে জমে থাকা পানির কণাগুলো ঘরের আলোয় মুক্তোর মতো ঝিকঝিক করছে। তার সুঠাম বুক আর চওড়া কাঁধ বেয়ে পানির রেখা গড়িয়ে নিচে নেমে যাচ্ছে। জিম করা শরীরের প্রতিটি পেশি যেন পাথরে খোদাই করা ভাস্কর্যের মতো নিখুঁত দেখাচ্ছে। ভিজে যাওয়া চুলগুলো কপালের উপর লেপকে আছে, আর সেখান থেকে টপ টপ করে পানি চুইয়ে পড়ছে তার তীক্ষ্ণ নাক আর ঠোঁটের ওপর। শুভ্রর এই বুনো আর আকর্ষণীয় রূপ দেখে রিদি যেন নিজের হুঁশই হারিয়ে ফেলল। সে লজ্জা শরমের মাথা খেয়ে অপলক দৃষ্টিতে শুভ্রর দিকে তাকিয়ে রইল। শুভ্র খুব শান্ত পায়ে এগিয়ে এসে রিদির ঠিক সামনে এসে দাঁড়াল। রিদির নাকে শুভ্রর গায়ে সাবান আর শ্যাম্পুর একটা মাতাল করা ঘ্রাণ আছড়ে পড়ল। শুভ্র সরাসরি রিদির সামনে তুড়ি বাজিয়ে শান্ত গলায় বলল, আমি মানুষ, খাওয়ার কোনো মেনু কার্ড না যে আমার দিকে এভাবে হা করে তাকিয়ে থাকতে হবে। হোয়াট ইজ রং উইথ ইউ? রিদি একদম থতমতো খেয়ে গেল। লজ্জায় তার কান মুখ ঝাঁঝা করে উঠল। সে তড়িঘড়ি করে মাথা নিচু করে আমতা আমতা করে বলল, ওই আসলে ভাইয়া, আমি আপনার কফিটা দিতে এসেছিলাম। শুভ্র টেবিলের দিকে তাকালো, যেখানে কফির কাপ থেকে ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে উঠছে। তারপর আবার রিদির দিকে তাকিয়ে সরাসরি বলল, ঠিক আছে, যা। রিদির সাথে সাথে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু 2 পা এগোতেই হঠাৎ ওর পা মুচড়ে গেল। রিদি ভারসাম্য হারিয়ে মেঝের দিকে আছাড় খেতে নিতে লাগল। শুভ্র রিদিকে পড়ে যেতে দেখে এগিয়ে এসে মুহূর্তে বিদ্যুতের মতো ছোঁ মেরে ওর কোমর জড়িয়ে ধরল। রিদি ভয়ে আড়ষ্ট হয়ে চোখ বন্ধ করে ফেলল। শুভ্রর ভেজা চুলের হিমশীতল পানি টপ টপ করে রিদির ঠোঁট আর গালে এসে বিঁধছে। রিদি শিউরে উঠে চোখ খুলল। ও দেখল শুভ্র ওকে খুব শক্ত করে নিজের শরীরের সাথে মিশিয়ে ধরে আছে। শুভ্রর কেমন অদ্ভুত এক নেশা ধরানো চোখে ওর দিকে অপলক তাকিয়ে আছে। শুভ্রর ভেজা শরীরের সেই পুরুষালী ঘ্রাণ আর বরফ শীতল হাতের স্পর্শে রিদির দম আটকে এলো। হঠাৎ শুভ্র রিদিকে এক ঝটকায় সোজা করে দাঁড় করিয়ে কর্কশ গলায় ধমক দিল, হোয়াট আর ইউ ডুইং? দিন দুপুরে কি কানা হয়ে যাচ্ছিস? দেখে চলতে পারিস না? ইউ আর সো কেয়ারলেস। রিদি অপরাধীর মতো মাথা নিচু করে কাঁপা কাঁপা গলায় বলল। আসলে ভাইয়া, শুভ্রকে কথা শেষ করতে দিল না শুভ্র, আবারও রাগী গলায় ধমক দিয়ে উঠল, জাস্ট গেট আউট, বের হয়ে এখান থেকে। শুভ্রর রুক্ষ মেজাজ দেখে রিদি আর এক মুহূর্তেও দাঁড়ানোর সাহস পেল না। সে প্রায় দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। শুভ্র একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে টেবিলের দিকে এগিয়ে এলো। ধোঁয়া ওঠা কফির কাপটা হাতে নিয়ে সবে কয়েক চুমুক দিয়েছে, ঠিক তখনই টেবিলে রাখা ফোনটা বিকট শব্দে বেজে উঠল। শুভ্র নির্লিপ্ত মুখে ফোনটা হাতে নিল। স্ক্রিনে ফুটে ওঠা নামটা দেখা মাত্রই তার চোয়াল শক্ত হয়ে গেল। কপালে ফুটে উঠল বিরক্তির ভাঁজ। সে এক ঝটকায় ফোনটা রিজেক্ট করে ছুঁড়ে মারার মতো করে টেবিলে রাখল। মেজাজটা যেন মুহূর্তেই তিতকুটে হয়ে গেছে। শুভ্র আর ঘরে থাকল না। কফির কাপ হাতে নিয়ে গটগট করে ব্যালকনির দিকে চলে এলো। ব্যালকনির রেলিংয়ে শক্ত মুঠোয় হাত রেখে বাইরের দিকে তাকিয়ে সে বিড়বিড় করল, হোয়াট রবিশ!
এই মেয়েটাকে আমাকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেবে না? পরের দিন সকালে পুরো বাড়ি আত্মীয় স্বজনে ঠাসা। কাল গায়ে হলুদ, আর মাত্র দুদিন পর বিয়ে। কাজিনরা সবাই চলে আসায় বাড়ি এখন রীতিমতো রণক্ষেত্র। আজকে চৌধুরী বাড়ির সবাই শপিংয়ে যাবে। রিদি মনের ভেতর একরাশ কষ্ট চেপে রেখে কোনো মতে রেডি হয়েছে। যদিও তার যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই, কিন্তু তার কাজিনরা নাছোড় বান্ধা। সবাই নিচে রেডি হয়ে অপেক্ষা করছে, কিন্তু আসল মানুষটার খবর নেই। সেই যে সকালে খেয়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে রেখেছে শুভ্র, আর বের হওয়ার নাম নেই। পরিস্থিতি বেগতিক বুঝে সোহান চৌধুরী শুভ্রর দরজার সামনে এসে দাঁড়ালেন। দরজায় সজোরে করাঘাত করে বললেন, শুভ্র, দরজা খোল, আমরা সবাই নিচে দাঁড়িয়ে আছি। আর নেহামাও বারবার কল করছে, তুই মেয়েটার কলও ধরছিস না, সমস্যা কি তোর? সোহান চৌধুরীর কথা শেষ হতে না হতেই খট করে দরজা খুলে গেল। শুভ্র একদম ফিটফাট হয়ে রেডি হয়ে বেরিয়ে এলো। তার এমন গাম্ভীর্যপূর্ণ উপস্থিতি দেখে সোহান চৌধুরী স্বস্তির নিঃশ্বাস ফেললেন। বাড়ি থেকে সবাই এক এক করে বের হলো। শুভ্র তার গাড়িতে উঠে বসতেই সব কাজিনরা হুড়মুড় করে পেছনের সিটে উঠে পড়ল। কিন্তু রিদি একপাশে মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। রিদিকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তার খালাতো বোন পাখি বলে উঠল, কিরে, দাঁড়িয়ে আছিস কেন? উঠবি না? রিদি কোনো কথা না বলে মাথা নিচু করে চুপচাপ গাড়ির পেছনে উঠতে গেল। ঠিক সেই মুহূর্তে শুভ্র গাড়ির স্টিয়ারিংটা শক্ত মুঠোয় চেপে ধরল। সে রাগের দাঁতে দাঁত চেপে কর্কশ গলায় গর্জে উঠল, আমায় কি তোদের সবার ড্রাইভার মনে হয়, যে তোরা সব নবাব জাতির মতো পেছনে বসবি আর আমি ড্রাইভারের মতো গাড়ি চালিয়ে নিয়ে যাব? আর ইউ অল আউট অফ ইউর মাইন্ড? শুভ্র সেই কর্কশ কণ্ঠস্বরে রিদির শিউরে উঠল। তার বুক ধক করে উঠল। পরিস্থিতি বুঝতে পেরে শুভ্রা রিদির দিকে তপ্ত চোখে তাকিয়ে বলল, রিদি, তুই গিয়ে সামনে বস। তাছাড়া পেছনে অলরেডি 4 জন বসে পড়েছি। এমনিতেই এখানে কাচুমাচু হচ্ছে, এখন 5 জন বসলে সমস্যা হবে। রিদির বুক ধুকবুক করে উঠল। সামনে বসা, তাও আবার শুভ্রর ঠিক পাশের সিটে। রিদি যেন নিজের শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। সে নড়তেও ভুলে গেল। রিদিকে ওভাবে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে শুভ্র স্টিয়ারিংয়ে এক হাত দিয়ে চাপ দিয়ে অত্যন্ত গম্ভীর গলায় বলল, ওভাবে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে না থেকে গাড়িতে উঠবি, নাকি আমি স্টার্ট দিয়ে চলে যাব? ডোন্ট ওয়েস্ট মাই টাইম। রিদি চমকে উঠে কোনো রকমে বুকের পাথর সরিয়ে সাহস সঞ্চয় করল। সে কাপা কাপা হাতে সামনের দরজা খুলে শুভ্রর পাশের সিটে গিয়ে বসল। বসার সাথে সাথেই শুভ্র সেই তীব্র পারফিউমের ঘ্রাণ আর আভিজাত্য রিদির স্নায়ু অবশ করে দিল। শুভ্র এক মুহূর্তও নষ্ট করল না। সে সাথে সাথে গাড়ি স্টার্ট দিয়ে দিল। তার 2 হাত স্টিয়ারিংয়ে শক্ত হয়ে চেপে বসে আছে। দৃষ্টি একদম সামনের রাস্তায় নিবদ্ধ। পুরো গাড়িতে এক থমথমে নীরবতা বিরাজ করছে। কেবল ইঞ্জিনের মৃদু শব্দ আর রিদির দ্রুতগামী হৃদস্পন্দন শোনা যাচ্ছে। এমন মনে হচ্ছে শুভ্র অত্যন্ত ধীর স্থির অথচ এক অদ্ভুত গতিতে গাড়ি চালাতে লাগলো। গাড়ি সোজা শপিং মলের সামনে এসে থামল। যার সাথে শুভ্রর বিয়ে ঠিক হয়েছে সেই সুরাইয়ার নেহা আর তার পরিবারের সবাই শপিং মলের সামনে আগে থেকেই দাঁড়িয়েছিল। চৌধুরী বাড়ির বড়রা নেহার বাবা মায়ের সাথে কথা বলতে শুরু করলেন। শুভ্রর গাড়ি থেকে সবাই নামল। রিদিও নামল। শুভ্র গাড়ি থেকে নামা মাত্রই নেহা দূর থেকে তাকে দেখে এক প্রকার দৌড়ে এলো। সে সবার সামনেই শুভ্রকে জড়িয়ে ধরে উচ্ছ্বসিত গলায় বলল, ও ডিয়ার, মিস ইউ সুইট হার্ট। এই দৃশ্য দেখে রিদির মনে হলো কেউ যেন এক ঝটকায় তার বুকে ছুরি চালিয়ে দিয়েছে। বুকটা চিরে এক অসহ্য যন্ত্রণা দলা পাকিয়ে এলো। যে মানুষটাকে সে নিজের অজান্তেই মনে ঠাঁই দিয়েছে, তাকে অন্য কারো বাহুবলিতে দেখে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে চাইল। শুভ্র বিরক্ত হয়ে নেহাকে ছাড়িয়ে বিরক্তি গলায় বলল, ক্যান উই জাস্ট গো ইনসাইড? এখানে দাঁড়িয়ে এসব ড্রামা করার কোনো মানে হয় না। আই ডোন্ট লাইক ইট। নেহা শুভ্রর বাহু আঁকড়ে ধরে কিছুটা অধিকার ভলানোর সুরেই অভিযোগ করল, তুমি কাল আমার ফোন ধরোনি কেন? কতবার কল করেছি তোমাকে। শুভ্রর চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। সে একদম শীতল গলায় বলল, এসব ফালতু প্রশ্নের উত্তর দিতে আমি প্রস্তুত নই। নেহা একটু গাল ফুলিয়ে আদুরে গলায় বলল, আচ্ছা ঠিক আছে, উত্তর দিতে হবে না তোমাকে, চলো ভেতরে যাই। বলেই নেহা এক প্রকার জোর করে শুভ্রর হাত টেনে ধরে শপিং মলের ভেতরে নিয়ে গেল। শুভ্র প্রচণ্ড বিরক্ত হচ্ছে। কারো এভাবে গায়ে পড়া বা শরীর স্পর্শ করা সে একদম সহ্য করতে পারে না। কিন্তু সামনে বড়রা থাকায় সে নিজেকে শান্ত রাখল এবং কোনো মতে বিরক্তি চেপে ভেতরে ঢুকল। সবাই ভেতরে প্রবেশ করলেও রিদি তখনও প্রবেশ পথের কাছে জড়সড় হয়ে পাথরের মতো দাঁড়িয়ে আছে। তার ভেতরে এক অদৃষ্ট ঝড় বয়ে যাচ্ছে। তখন শুভ্রা খেয়াল করল রিদি পিছিয়ে আছে। সে এগিয়ে এসে রিদির হাত ধরে টান দিয়ে বলল, চল আমাদের সাথে। ভেতরে সবাই যার যার পছন্দের জিনিস কেনায় মত্ত। নেহা এক মুহূর্তের জন্যেও শুভ্রকে চোখের আড়াল হতে দিচ্ছে না। সেটা পছন্দ করছে, ওটা ট্রায়াল দিচ্ছে, আর বারবার শুভ্রকে দেখিয়ে মতামত চাইছে। শুভ্র কোনো আগ্রহ ছাড়াই শুধু যান্ত্রিকভাবে মাথা নেড়ে সায় দিচ্ছে।
তার পুরো মনটাই যেন অন্য কোথাও পড়ে আছে। সবাই দুহাতে কেনাকাটা করলেও হৃদি একপাশে মূর্তির মতো নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। তার এই নির্লিপ্ততা সাহেরা চৌধুরীর নজর এড়াল না। তিনি হৃদির কাছে এসে মায়া ভরা স্বরে বললেন, রিদি, তুই ওভাবে চুপচাপ কেন? সবাই তো যার যা মন চাইছে কিনছে, তুইও দেখ তোর কোনটা ভালো লাগে সেটাই নে। নেহা কোনো মতে ঠোঁটে এক চিলতে ম্লান হাসি ফুটিয়ে বলল, না না মামি, তোমরা কেনাকাটা করো। আমার বাসায় পরার মতো অনেক কাপড় আছে, আর নতুন কিছুর প্রয়োজন নেই। হৃদির এমন অস্বাভাবিক কথা শুনে তার মা রাবেয়া এহসান কপালে ভাঁজ ফেলে বেশ অবাক হয়ে বললেন, সে কি কিছু লাগবে না মানে? শপিংয়ে এলে তো তুই আগে পুরো শপিং মল মাথায় তুলতিস, হাজারটা বায়নাক্কা করতিস, আর আজ বলছিস কিছুই লাগবে না। তোর হয়েছেটা কি সত্যি করে বলতো? হৃদি সাথে সাথে উত্তর দিল। তার গলায় জোর করে আনা এক ধরনের অস্বাভাবিকতা ছিল। আরে না আম্মু, সত্যি আমার অনেক কিছুই আছে। তাছাড়া এখন কিনলে ওগুলো তো আলমারিতেই পড়ে থাকবে, নষ্ট হবে। তোমরা কেনো তো। বলেই হৃদি আর সেখানে দাঁড়ালো না। সে একটু দূরে গিয়ে একটা পিলারের আড়ালে একা দাঁড়ালো। কিচ্ছু ভালো লাগছে না তার। এই আলোকোজ্জ্বল শপিং মল, হাসাহাসি, মানুষের ভিড় সবই যেন বিষের মতো লাগছে। বুকের ভেতরটা যেন কেউ নিংড়ে ধরছে। তীব্র এক যন্ত্রণা হচ্ছে। হৃদি কাঁচের দেয়ালের ওপাশে বাইরের রাস্তার দিকে তাকিয়ে রইল। সে চোখ ঝপসা হয়ে এলো। সে মনে মনে ভাবল, আচ্ছা, ভালোবাসা এত কষ্টের কেন? সবাই তো বলে মন থেকে কাউকে ভালোবাসলে নাকি পাওয়া যায়। আমি তো শুভ্রকে নিজের অস্তিত্ব দিয়ে ভালোবেসেছিলাম, তবে তাকে পেলাম না কেন? কেন সে আজ অন্য কারো হয়ে যাচ্ছে? হৃদির টলমলে চোখ থেকে দুফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল। সে দ্রুত হাত দিয়ে সেই নোনা জল মুছে ফেলল, যাতে কেউ টের না পায়। নিজেকে স্বাভাবিক দেখানোর এক ব্যর্থ চেষ্টা করে সে কাউকে কিছু না বলে ধীর পায়ে ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে গেল। হঠাৎ করেই হৃদির চোখ আটকে গেল ওপরের দিকে ঝোলানো একটি অপূর্ব শাড়ির ওপর। শাড়িটির নিখুঁত কারুকাজ আর রাজকীয় আভিজাত্য দেখে হৃদি যেন সম্মোহিত হয়ে গেল। শাড়িটা দেখা মাত্রই তার মনে হল এটি যেন তারই জন্য তৈরি। কিন্তু পরক্ষণেই একরাশ বিষণ্ণতা তাকে গ্রাস করল। সে তো একটু আগেই সবাইকে বুক ফুলিয়ে বলেছে তার কিছু লাগবে না। এখন নিজে থেকে চাইলে সবাই কি ভাববে? লোক হাসাহাসি হবে না? কিন্তু শাড়িটার দিক থেকে চোখ সরানো তার জন্য কঠিন হয়ে পড়ল। হৃদি এক বিষণ্ণ আর করুণ চাহনি নিয়ে শাড়িটির দিকে তাকিয়ে রইল। এদিকে শুভ্র নেহার ওপর মনে মনে ফুঁসছে। নেহা বারবার সবার সামনে তার গায়ের ওপর ঢলে পড়ছে, যা শুভ্রের আভিজাত্যে চরমভাবে আঘাত করছে। হঠাৎই শুভ্রর ফোনটা বেজে উঠল। ফোনটা বেজে উঠতেই সে যেন মুক্তির নিঃশ্বাস ফেলল। সে এক প্রকার জোর করেই নেহাকে সরিয়ে দিয়ে কথা বলতে বলতে কিছুটা সামনে এগিয়ে এলো। ফোনের কথা শেষ করে শুভ্র যেই ঘুরে দাঁড়াতে যাবে, অমনি তার তীক্ষ্ণ দৃষ্টি গিয়ে স্থির হল একটু দূরে মূর্তির মতো দাঁড়িয়ে থাকা হৃদির ওপর। সে খেয়াল করল হৃদি ওপরের দিকে অপলক তাকিয়ে আছে। শুভ্র হৃদির দৃষ্টি অনুসরণ করে সেই শাড়িটি দেখল। হৃদির সেই তৃষ্ণা শুভ্রের চোখে এড়াল না। হৃদিকে ওভাবে তৃষ্ণার্ত চোখে তাকিয়ে থাকতে দেখে শপিং মলের একজন কর্মচারী এগিয়ে এসে বিনীত স্বরে বলল, ম্যাম, আপনার কি শাড়ি কি পছন্দ হয়েছে? আপনি বললে আমি ওটা নামিয়ে দেখাতে পারি। হৃদি যেন আকাশ থেকে পড়ল। সে অপ্রস্তুত হয়ে আমতা আমতা করে বলল, না না ভাইয়া, আমি এমনি দেখছিলাম। তবে হ্যাঁ, শাড়িটা আসলেই খুব সুন্দর। কথাটা বলেই হৃদি অপরাধীর মতো দ্রুত পায়ে সেখান থেকে সরে গেল। হৃদি চলে যেতেই শুভ্র সেখানে এসে দাঁড়াল। তার চেহারায় এক অদ্ভুত কাঠিন্য। সে সরাসরি কর্মচারীর দিকে তাকিয়ে গম্ভীর গলায় আদেশ দিল, প্যাক দিস শাড়ি, ডু ইট ফাস্ট। শুভ্র শাড়িটা কিনে শপিং ব্যাগটা হাতে নিয়ে নেহার পাশে এসে দাঁড়াতে না দাঁড়াতে নেহা এক প্রকার ছোঁ মেরে সেটা শুভ্রর হাত থেকে কেড়ে নিল। তার চোখে মুখে কৌতূহল। সে ভ্রু নাচিয়ে বলল, হোয়াটস ইন দিস ব্যাগ? এটাতে কি আছে? শুভ্র অপ্রস্তুত হয়ে নেহার হাত থেকে ব্যাগটা আবার নিয়ে নেওয়ার চেষ্টা করতে করতে বলল, আরে না নেহা, এটা। কিন্তু শুভ্রর কথা শেষ হওয়ার আগেই নেহা সজোরে সরে গেল এবং তড়িঘড়ি করে ব্যাগ থেকে শাড়িটা বের করে ফেলল। সেই গাঢ় নীল রঙের জমকালো শাড়িটা দেখে নেহার চোখজোড়া লোভে আর খুশিতে চিকচিক করে উঠল। সে উত্তেজনায় বলে উঠল, ওয়াও, দিস শাড়ি ইজ জাস্ট গর্জিয়াস। এটা আমার জন্য, তাই না শুভ্র? আমার চয়েস তুমি দারুণ বোঝো। শুভ্র নিজের ভেতরে দাউ দাউ করে জ্বলতে থাকা রাগটা কোনো মতে কন্ট্রোল করে শান্ত গলায় বলতে চাইল, নো নেহা, লিসেন টু মি, এটা তোমার জন্য নয়, এটা আসলে। কিন্তু সত্যটা বলার সুযোগ সে পেল না। ঠিক তখনই নেহার মা সঞ্জিদা খান হাজির হলেন। মেয়ের হাতে দামি শাড়িটা দেখে তিনি বেশ তৃপ্তির হাসি দিয়ে শুভ্রর দিকে তাকিয়ে গদগদ হয়ে বললেন,
আরে বাহ, শাড়িটা তো দারুণ। কে দিল? শুভ্র বাবা দিয়েছে বুঝি? নেহা মুহূর্তেই শাড়িটা নিজের কাঁধের ওপর মেলে ধরল এবং আয়নায় নিজেকে দেখতে দেখতে অত্যন্ত লজ্জামাখা গলায় আদুরে স্বরে বলল, মম, তোমার জামাই আমার জন্য এটা সারপ্রাইজ হিসেবে নিয়ে এসেছে। সানজিদা খান শাড়িটা নিজের হাতে তুলে নিলেন। কাপড়ের কারুকাজ আর জমকালো পাড়ের দিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকাতে তাকাতে তিনি শুভ্রর দিকে ফিরে তৃপ্তির হাসি দিলেন। শুভ্রর ইচ্ছে করছিল চিৎকার করে বলতে, এই শাড়িটা ওর জন্য নয়, কিন্তু পরিস্থিতির চাপে সে নিজের ভেতরের প্রবল বিরক্তি চেপে রাখল। রাগে তার হাতের মুঠো শক্ত হয়ে এলো, গলার রগগুলো টান টান হয়ে উঠল। নেহা তখন শাড়িটা আঁকড়ে ধরে উত্তেজনায় টইটম্বার হয়ে শুভ্রকে বলল, শুভ্র, তুমি জাস্ট 2 মিনিট এখানে দাঁড়াও। আই এম কামিং ইন আ ফ্ল্যাশ। আমি শাড়িটা আমার বেস্টিদের দেখিয়ে আসি। ওরা নিশ্চয়ই ওই শোরুমে আছে, দেখলেই জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। বলেই নেহা কারো উত্তরের অপেক্ষা না করে প্রজাপতির মতো ডানা মেলে ওদিকে দৌড়ে চলে গেল। সানজিদা খানও মেয়ের আনন্দ দেখে হাসি মুখে তার পিছু পিছু চলে গেলেন। পুরো জায়গাটা এখন ফাঁকা, শুভ্র একা দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে ফুটে উঠছে তীব্র ঘৃণা আর বিরক্তি। সে দাঁতে দাঁত চেপে খুব নিচু স্বরে বিড়বিড় করে বলল, লাইক মাদার লাইক ডটার, যেমন মা তেমন তার মেয়ে, অসহ্য। শুভ্র রাগে ফুসফুসতে আবার সেই শাড়ির শোরুমে ঢুকে পড়ল। তার চেহারার যা অবস্থা, মনে হচ্ছে সামনে যাকে পাবে তাকেই কাঁচা গিলে খাবে। সেই কর্মচারী শুভ্রকে ওভাবে ঝড়ের বেগে আসতে দেখে ভয়ে শুকিয়ে কাঠ হয়ে গেল। সে ভাবল নির্ঘাত শাড়িতে কোনো বড় সমস্যা বা রিজেক্ট ধরা পড়েছে, নয়তো লোকটা এভাবে তেড়ে আসবে কেন। কর্মচারীটা ঢোক গিলে কাপা কাপা গলায় শুভ্রর সামনে গিয়ে দাঁড়ালো। স্যার, ইজ দ্যার এনি প্রবলেম? শাড়িতে কি কোনো রকম রিজেক্ট ধরা পড়েছে স্যার? শুভ্র তার দিকে লাল চোখে তাকিয়ে হুঙ্কার দিয়ে বলল, নো, ওই একই রকম শাড়ি আমার আবার চাই। প্যাকেট রাইট নাও, ফাস্ট। কর্মচারীটা বুক থেকে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে হাসি মুখে বলল, শিওর স্যার, আপনি একটু দাঁড়ান, আমি এখনই দিচ্ছি। বেচারা পুরো শোরুম তন্ন তন্ন করে খুঁজল, সব আলমারি, কিন্তু দুঃখের বিষয় সব র‍্যাক ওলটপালট করেও সে শাড়িটা পেল না। কালেকশনটা শেষ হয়ে গিয়েছে। মুহূর্তে কর্মচারীর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে কাচুমাচু হয়ে শুভ্রর সামনে এসে দাঁড়ালো। সরি স্যার, আসলে ওই কালেকশনটা শেষ হয়ে গেছে। ওই একটাই পিস ছিল। আপনি চাইলে আমি আপনাকে এর থেকেও ভালো শাড়ি দেখাতে পারি স্যার। শুভ্র তখন রক্ত চড়ে গেছে। মাথা ঠিক রাখতে না পেরে সে কাউন্টারের কাচের ওপর সজোরে এক থাপ্পড় মেরে চেঁচিয়ে উঠল, আই সেড নো, আমার নীল ছেলেটাই চাই। এখনই ব্যবস্থা করে দিবি, নাহলে তোদের এই পুরো শোরুম আমি উড়িয়ে দেব। শুভ্রর অগ্নিমূর্তি দেখে কর্মচারীটার গলার শব্দ শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে ভয়ে তোতলামি করতে করতে বড় বড় ঢোক গিলে বলল, স্যার, জাস্ট 1 মিনিট, আমি আমাদের অন্য সব আউটলেটে খবর নিচ্ছি। কোথাও না কোথাও নিশ্চয়ই পাওয়া যাবে। শুভ্র হাতের ঘড়ির দিকে একবার তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ডু ইট ফাস্ট, আমার হাতে একদম সময় নেই। কর্মচারীটা হন্যে হয়ে এক এক জায়গায় ফোন দিতে শুরু করল। সে শাড়িটার ছবি হোয়াটসঅ্যাপে পাঠালো, বারংবার তাগাদা দিল, কিন্তু প্রথম কয়েকটা দোকান থেকে না উত্তর এলো, যা শুনে শুভ্রর মেজাজ সপ্তমে। ঠিক তখনই শেষ জায়গা থেকে একটা আশার আলো দেখা গেল। ফোন কেটে কর্মচারীটা কিছুটা ইতস্তত করে শুভ্রর দিকে তাকিয়ে বলল, স্যার, শাড়িটা পাওয়া গেছে, কিন্তু সমস্যা হলো আমাদের ডেলিভারি দেওয়ার মতো কোনো লোক এখন খালি নেই যে এসে দিয়ে যাবে। আপনি কি কষ্ট করে নিজে গিয়ে নিয়ে আসতে পারবেন? আমি আপনাকে ঠিকানাটা দিয়ে দিচ্ছি। শুভ্র এক মুহূর্ত দেরি না করে ফোন থেকে নম্বর বের করে কর্মচারীর সামনে ধরে বলল। তার চোখে এখন একটা জেদ যে নীল শাড়িটা ঋদ্ধির পাওনা, সেটা সে ঋদ্ধির হাতেই তুলে দেবে। সে গম্ভীর গলায় বলল, গিভ মি দ্য অ্যাড্রেস। ঠিকানাটা এখনই আমার ফোনে মেসেজ করেন। কর্মচারী তড়িঘড়ি করে লোকেশনটা শুভ্রর ফোনে পাঠিয়ে দিল। ঠিকানায় চোখ বুলিয়ে শুভ্র নিজের ভেতরে একটু লজ্জিত বোধ করল। সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে কর্মচারীর দিকে শান্ত গলায় বলল। কর্মচারীটি বিনীতভাবে হেসে বলল, আরে না না স্যার, কিছু মনে করি নাই। এই লাইনে কত মানুষ রাগ দেখায়, ওসব আমাদের অভ্যেস হয়ে গেছে। তবে স্যার, ডোন্ট মাইন্ড, শাড়িটা নিশ্চয়ই আপনার খুব স্পেশাল কারোর জন্য। না হলে এই সামান্য একটা শাড়ির জন্য কেউ এতটা পাগলামি করতে পারে তা আগে কখনো দেখিনি। শুভ্র তার কথার কোনো উত্তর দিল না। কর্মচারীর কথাটা যেন তীরের মতো গিয়ে তার বুকে বিঁধল। সে কি সত্যিই হৃদির জন্য পাগলামি করছে? শুভ্র এক পলক লোকটার দিকে তাকিয়ে গাম্ভীর্য বজায় রেখে সোজা শপিং মল থেকে বেরিয়ে গেল। 2 ঘন্টার দীর্ঘ লড়াই শেষে শুভ্র সেই কাঙ্ক্ষিত শাড়িটা নিয়ে শপিং মলে হাজির হলো। তবে এবার সে আর ভুল করল না। শাড়িটা খুব সাবধানে গাড়ির ড্যাশবোর্ডে রেখে লক করে দিল।
সে জানে এই শাড়িটা নেহার চোখে পড়া মানে আবার নতুন কোনো ঝড়। তারপর শুভ্র শপিং মলের ভেতরে ঢুকল। নেহা তখন রাগে আর বিরক্তি নিয়ে ডানে বামে পায়চারি করছিল। শুভ্রকে দেখা মাত্রই সে তেড়ে এসে বলল, দিস ইজ টু মাচ শুভ্র। কোথায় গিয়েছিলে তুমি এতক্ষণ? আমাকে এভাবে একা ফেলে রেখে যাওয়াটা কি তোমার কাছে খুব জরুরি ছিল? শুভ্র তার হাতটা পকেটে পুরে অত্যন্ত শীতল আর রুক্ষ গলায় বলল, লিসেন নেহা, আই এম নট অবলাইজ টু অ্যান্সার অল ইউর কোয়েশ্চেন্স। সব প্রশ্নের উত্তর দিতে আমি তোমার কাছে বাধ্য নই। আর শোনো, আমার উপর এমন অধিকার ফলাবে না একদম। আমার এসব আদিক্ষেতা মোটেও পছন্দ না। নেহা শুভ্রের এমন সরাসরি আর কঠিন কথা শুনে কিছুটা ভ্যাবাচাকা খেয়ে গেল। পরক্ষণেই সে নিজেকে সামলে চড়া গলায় বলল, কিন্তু শুভ্র, আমি তোমার হতে যাওয়া ওয়াইফ। আমার জানার পূর্ণ অধিকার আছে তুমি কোথায় যাও আর কি করো। শুভ্র এক পা এগিয়ে এসে নেহার চোখের দিকে সরাসরি তাকিয়ে অত্যন্ত ধীর স্থিরভাবে বলল, ইউ আর নট মাই ওয়াইফ ইয়েট। হওনি এখনো তুমি আমার স্ত্রী। আর হবে কিনা সেটা সময়ের উপর ছেড়ে দাও। সো নিজের সীমার মধ্যে থাকো। শুভ্রের কথা শেষ হতেই নেহার মুখে বাঁকা হাসি ফুটল। সে জেদ মেশানো গলায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল, সিন্স আই এম গোয়িং টু বি, আই উইল মেক ইট হ্যাপেন। দ্যাটস আ চ্যালেঞ্জ। যেহেতু হতে যাচ্ছি সেহেতু হয়েই ছাড়বো, দেখে নিও। শুভ্র আর একটা শব্দও খরচ করল না। সে খুব ভালো করেই জানে নেহার মতো একটা মেয়ের সাথে কথা বাড়ানো মানে নিজের মূল্যবান সময় নষ্ট করা আর নিজেকে আরও বেশি বিরক্ত করা। ও শুধু নিজের স্বার্থটাই বোঝে। শুভ্র পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে এক পলক দেখে সেখান থেকে সরে গেল। শপিং শেষ করতে করতে সন্ধ্যা ঘনিয়ে আসে। সারা দিনের খাটাখাটনিতে সবার চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট। চৌধুরী বাড়ির সবাই 2 হাত ভর্তি ব্যাগ নিয়ে গাড়ির কাছে এসে জড়ো হলো। নেহারাও বিদায় নিয়ে তাদের গাড়িতে করে চলে গেছে। হৃদি কোনো মতে নিজেকে টেনে নিয়ে গাড়ির কাছে আসতেই তার চারপাশটা হঠাৎ দুলতে শুরু করল। মাথাটা কেমন যেন চক্কর দিয়ে উঠল তার। সারা দিন পেটে এক দানাও পড়েনি। দুপুরে যখন সবাই রেস্টুরেন্টে খাবার খেয়েছিল, হৃদি তখন এক টুকরো খাবারও মুখে তোলেনি। সবার চোখের আড়ালে সব খাবার ডাস্টবিনে ফেলে দিয়েছিল সে। দীর্ঘ সময়ের মানসিক যন্ত্রণা আর শরীরের ওপর এই চরম অবহেলা সব মিলিয়ে হৃদির শরীর আর সায় দিল না। হঠাৎ প্রচণ্ড মাথা ঘুরে সে নির্জীবের মতো তপ্ত পিচ ঢালা মাটিতে লুটিয়ে পড়ল। সবাই তখন গাড়িতে উঠে পড়েছে। শুভ্র গাড়ির ডোর খুলে সবে উঠতে যাবে, ঠিক তখনই তার ষষ্ঠ ইন্দ্রিয় যেন কু ডাক দিয়ে উঠল। সে কি মনে করে একবার পিছন ফিরে তাকালো, আর সাথে সাথে তার কলিজা যেন শুকিয়ে গেল। হৃদি মাটিতে জ্ঞান হারিয়ে পড়ে আছে। শুভ্র এক মুহূর্ত দেরি না করে পাগলের মতো দৌড়ে এসে হৃদির নিথর দেহটা আগলে ধরল। সে হৃদির মাথাটা নিজের হাঁটুর উপর রেখে তার ফ্যাকাশে গালে হালকা থাপ্পড় দিয়ে অস্থির গলায় বলে উঠল, হৃদি, হৃদি, কি হচ্ছে তোর? ওপেন ইউর আইস। চোখ খোল হৃদি। শুভ্রের গলার আওয়াজ শুনে গাড়ির ভেতর থেকে সাহেরা চৌধুরী আর রাবেয়া এহসান চিৎকার করে বেরিয়ে এলেন। শুভ্রের হাত কাঁপছে। হৃদির শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। সে দাঁতে দাঁত চেপে বড়দের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, সবে হা করে তাকিয়ে আছেন কেন? ব্রিং সাম ওয়াটার, দ্রুত। ইকবাল এহসান এক প্রকার দৌড়েই গাড়ি থেকে নেমে আসলেন। সাহেরা চৌধুরী দ্রুত পানির বোতল এনে শুভ্রের হাতে দিতেই সে তড়িগড়ি করে হৃদির ফ্যাকাশে মুখে আর চোখের পাতায় পানির ঝাপটা দিল। ঠান্ডা পানির ঝাপটায় হৃদির অবশ হয়ে আসা স্নায়ুগুলো একটু সজাগ হল। সে খুব ধীরে ধীরে চোখের পলক ফেলল। ঝাপসা দৃষ্টি পরিষ্কার হতেই সে দেখল তাকে ঘিরে পুরো পরিবারের সবাই চরম অস্থিরতা নিয়ে তাকিয়ে আছেন। হৃদির শরীরটা তখনও নিস্তেজ, নড়াচড়া করার শক্তিটুকুও নেই। ইকবাল এহসান মেয়ের কপালে আর গলায় হাত দিয়ে ব্যাকুল হয়ে বললেন, কি হয়েছে মা তোর? হঠাৎ এভাবে পড়ে গেলি কেন? শরীর কি খুব খারাপ লাগছে তোর? হৃদি ঘোর কাটতেই অনুভব করল সে শুভ্রের হাঁটুর ওপর মাথা দিয়ে শুয়ে আছে। শুভ্রের হাতের স্পর্শ তখনও তার গালে লেগে আছে। মুহূর্তের মধ্যেই এক বিদ্যুৎ খেলে গেল তার শরীরে। সে তাড়াতাড়ি মাথা উঁচু করে মাটিতে হাত দিয়ে কোনো মতে ভর দিয়ে উঠে বসার চেষ্টা করল। তার বাবার দিকে তাকিয়ে জড়সড় হয়ে বলল, জানি না আব্বু, আমি নিজেও জানি না আমি হঠাৎ করে পড়লাম কি করে। শুভ্র তখনও হৃদির দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়েছিল। তার চোখ মুখে তখন এক ভয়ঙ্কর রাগ আর উৎকণ্ঠা খেলা করছে। সে অত্যন্ত গম্ভীর আর রুক্ষ গলায় বলল, তুই আজকে সারাদিন কিচ্ছু খাস নাই, তাই না? কারণ তুই শরীর দুর্বল হলে তুই জ্ঞান হারাস। হৃদি বিস্ময়ে তাথুর হয়ে শুভ্রের দিকে তাকিয়ে রইল। তার চোখ দুটো যেন কপাল ছুঁই ছুঁই। সে মনে মনে ভাবল, শুভ্র ভাইয়া কিভাবে জানলো আমার এই পার্সোনাল সমস্যার কথা? তো শুধু আম্মু, আব্বু আর ইমন জানে। আমি তো জানি আমি যদি বেশিক্ষণ না খেয়ে থাকি তবে আমার প্রেশার একদম লো হয়ে যায়, শরীর মাত্রাতিরিক্ত দুর্বল হয়ে যায়, আমি সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলি।
কিন্তু এই গোপন কথাটা বাইরে কেউ তো জানে না। তবে শুভ্র ভাইয়া এটা জানলো কি করে? হৃদিকে ওভাবে নির্বাক হয়ে তাকিয়ে থাকতে দেখে শুভ্রের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে সবার সামনেই সিংহ গর্জনে চিৎকার করে উঠল। কি বলছিস শুনতে পাসনি? তুই জানিসই তুই না খেয়ে থাকলে তোর শরীরের প্রেশার লো হয়ে যায় আর তুই জ্ঞান হারাস। তাহলে জানার সত্ত্বেও এত কেয়ারলেস কেন তুই? সোহান চৌধুরী শুভ্রের কথা শুনে চরম বিস্ময় নিয়ে হৃদির দিকে তাকিয়ে বললেন, কিরে হৃদি, কিছু খাসনি মানে? শুভ্র এসব কি বলছে? তুই না দুপুরে আমাদের সাথেই খেতে বসলি? হৃদি মাটির ওপর বসে কাঁপছে। সে অপরাধবোধ আর লজ্জা লুকাতে কাঁপা কাঁপা গলায় মিথ্যা বলার চেষ্টা করল। না না, আমি খেয়েছি। বাকিটুকু বলার আগেই শুভ্র প্রচণ্ড রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল হৃদির নরম গালে। পুরো শপিং মলের পার্কিং এরিয়া যেন এক মুহূর্তের জন্য নিথর হয়ে গেল। বাড়ির সবাই স্তম্ভিত, কারো মুখে কোনো কথা নেই। হৃদি যন্ত্রণায় আর অপমানে গালে হাত দিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। শুভ্র আবার সিংহগর্জনে ধমক দিয়ে বলল, চুপ, একদম চুপ। আবার মিথ্যা বলিস? লজ্জা করো না বড়দের সামনে এইভাবে অনর্গল মিথ্যা বলতে? হাউ ডেয়ার ইউ লাই টু আস? তুই কি ভেবেছিস তোর এই ন্যাকামি আমি ধরতে পারবো না? হৃদি গালে হাত দিয়ে অঝরে কেঁদেই যাচ্ছে। তার কান্না যেন থামার নাম নেই। সোহান চৌধুরী পরিস্থিতি বেগতিক দেখে শুভ্রের কাঁধে হাত রেখে গম্ভীর অথচ শান্ত গলায় বললেন, শুভ্র, থাক, হৃদিকে আর কিছু বলিস না। ছোট মানুষ, ভুল করেছে, অনেক ঝামেলা হয়েছে, এখন রাত হয়ে যাচ্ছে, সবাই বাড়ি চল। শুভ্র আর কোনো কথা না বলে রাগে ফুঁসতে ফুঁসতে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। বাড়ির বড়রাও একে একে গাড়ির দিকে পা বাড়ালেন। হৃদি দু হাতে মাটির ওপর ভর দিয়ে টলমল পায়ে দাঁড়াতে চেষ্টা করল, কিন্তু শরীর এতটাই নিস্তেজ হয়ে পড়েছে যে ভারসাম্য রাখতে না পেরে সে আবার পড়ে গেল। শুভ্র বিষয়টি লক্ষ্য করল। সে এক মুহূর্ত সময় নষ্ট না করে বজ্রগতিতে নিচু হয়ে এক ঝটকায় হৃদিকে পাজাকোলা করে তুলে নিল। হৃদি এই আকস্মিকতায় ভীষণ অবাক হয়ে গেল। নিজেকে পতনের হাত থেকে রক্ষা করার জন্য অবচেতনভাবেই শুভ্রের গলা জড়িয়ে ধরল। হৃদির অস্ত্রভেজা নোনা চোখ দুটো শুভ্রের পাথরের মতো শক্ত আর গম্ভীর মুখের দিকে স্থির হয়ে রইল। শুভ্র কোনো দিকে না তাকিয়ে অত্যন্ত দৃঢ় পায়ে সামনের গাড়ির দিকে হেঁটে যাচ্ছে। তার বাহুবন্ধন অনেক শক্ত, যেন হৃদিকে সে এক চুলও ছাড়বে না। হৃদি শুভ্রের বুকের ধুকপুকানি অনুভব করতে পারছে। সে তার অস্ত্রমাখা চোখে শুভ্রের দিকে তাকিয়ে মনে মনে করুণ সুরে বলল, আপনি শুধু আমার শরীরের ক্লান্তি আর উপরের কষ্টটাই দেখলেন শুভ্র ভাইয়া, অথচ আমার ভেতরের রক্তক্ষরণটা একবারও দেখলেন না। আমার ভেতরটা যে আপনাকে অন্য কারো সাথে দেখার যন্ত্রণায় আর আপনাকে না পাওয়ার শোকে তিল তিল করে মারা যাচ্ছে, সেই কষ্টটা কেন আপনার চোখে পড়ছে না? কেন আপনি আমার হৃদয়ের হাহাকার বুঝতে পারছেন না? শুভ্র ধীরে ধীরে অত্যন্ত সতর্কতার সাথে হৃদিকে গাড়ির সিটে বসিয়ে দিল। এরপর কোনো কথা না বলে নিজেও ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। পুরোটা রাস্তা শুভ্রর চোয়াল শক্ত হয়ে রইল। একবারের জন্য সে হৃদির দিকে তাকালো না। সবাই ধকল সামলে বাড়ির ভেতরে এসে সোফায় গা এলিয়ে দিল। রাবেয়া এহসান এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি হৃদির জন্য রান্নাঘর থেকে খাবার আনতে গেলেন। হৃদি তখনও শরীরের ভারসাম্য ফিরে পাবার চেষ্টা করছে। সে ধীরে ধীরে সোফায় এসে বসল। হঠাৎ শুভ্র ড্রয়িং রুমে এলো। তার হাতে একটা শপিং ব্যাগ। সে সরাসরি হৃদির সামনে এসে ব্যাগটা হৃদির পাশে রেখে শীতল গলায় বলল, দিস ইজ ফর ইউ। বলেই সে আর এক সেকেন্ডও দাঁড়ালো না। কারও কোনো প্রশ্নের সুযোগ না দিয়ে সোজা বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। হৃদি প্রচণ্ড অবাক হয়ে শপিং ব্যাগটার দিকে তাকিয়ে রইল। হৃদির কাজিন মিহি পাশ থেকে কিছুটা ভ্রু নাচিয়ে কৌতূহলী গলায় বলল, কি রে, খুলে দেখ, শুভ্র ভাইরা আমাদের কাউকে কিছু দিল না, অথচ তোকে স্পেশালি গিফট দিল। দেখি তো কি দিল। হৃদি কাঁপা কাঁপা হাতি ব্যাগটা নিজের কোলের ওপর টেনে নিল। তার বুকটা তখন প্রবল বেগে ধরপড় করছে। সে ব্যাগের ভেতরে হাত ঢুকিয়ে কাপড়টা বের করল আর মুহূর্তেই তার চোখ ছানা বড়া হয়ে গেল। এটা তো সেই শাড়ি, সেই নিখুঁত নকশার রাজকীয় শাড়িটা যেটা সকালে সে তৃষ্ণার্ত চোখে পছন্দ করেছিল। কিন্তু এই শাড়ি শুভ্র ভাইয়া কোথায় পেল? সে তো তখন নেহার সাথে ব্যস্ত ছিল। শাড়িটা দেখে মিহি চোখ কপালে তুলে বিস্ময় নিয়ে বলল, ওয়াও, শাড়ি! বলেই মিহি এক প্রকার ছো মেরে হৃদির হাত থেকে শাড়িটা নিল। শাড়ির ওপরে নিখুঁত কারুকাজ আর রাজকীয় আভিজাত্য দেখে সবার পাবুল হওয়ার মতো দশা। পাখি অবাক হয়ে শাড়ির জমিনে হাত বুলিয়ে বলল, শুভ্র ভাইয়া তোকে এত দামি আর সুন্দর শাড়ি গিফট করলো, অথচ আমাদের জন্য কিছুই আনলো না। চলবে না, চলবে না, আমরা এক্ষুনি শুভ্র ভাইকে গিয়ে ধরব। এইটা কোন ধরনের বিচার? কিন্তু হৃদি তখন অন্য দুনিয়ায় হারিয়ে গেছে। এই শুভ্র মানুষটাকে সে কোনোভাবেই মেলাতে পারছে না। যে মানুষটা একটু আগে সবার সামনে তাকে চড় মারল,
সেই মানুষটাই আবার এত যত্ন করে তার পছন্দের শাড়িটা কিনে আনলো। শাড়িটা যে তার খুব পছন্দ হয়েছে এটা শুভ্র কিভাবে জানল? আর সেই না খেয়ে থাকলে জ্ঞান হারিয়ে ফেলে, এই অতি গোপন খবরটাই বা শুভ্র জানল কিভাবে? হৃদির মনে হচ্ছে শুভ্র মানুষটা যেন এক গভীর রহস্যের সমুদ্র, যেখানে ডুব দিলেও কোনো কূল পাওয়া যায় না। রাত 12টা, শুভ্রের চোখে ঘুম নেই। সে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, তার স্থির দৃষ্টি দূরের নিকষ কালো আকাশের দিকে। হঠাৎ শুভ্র কি মনে করে পকেট থেকে ফোনটা বের করল। ফোনের গ্যালারি স্ক্রল করে একটা ছবি বের করল সে। ছবিটা দেখা মাত্রই শুভ্রের পাথরের মতো শক্ত মুখে এক চিলতে মায়া মাখানো হাসি ফুটল। সে ছবিটির দিকে অপলক তাকিয়ে বিড়বিড় করে বলল, নীল আকাশের মতো সুন্দর তুমি। তোমার এই ডাগর ডাগর চোখ কেড়ে নিয়েছে বহুকালে আমার এই মন। তোমার মুখে রয়েছে অদ্ভুত এক মায়া, যে মায়া দেখলে কেটে যায় আমার সকল ক্লান্তির ছায়া। কথাগুলো বলেই শুভ্র ফোনটা পকেটে রেখে ধীর লয়ে চোখ বন্ধ করল। চোখ বন্ধ করতেই মুহূর্তের মধ্যে ফোনের স্ক্রিনে থাকা ওই মায়াবী মুখটা তার চোখের সামনে জীবন্ত হয়ে ভেসে উঠল। শীতল বাতাসের ঝাপটায় শুভ্র যেন সেই গায়ের সুবাস অনুভব করতে পারল। সে গভীর এক আবেশে বিড়বিড় করে বলল, আমার নীল আকাশ তুমি। হৃদি নিজ থেকে রুমে এসে বিছানায় বসে পড়ল। তার দুই হাত তখনও সেই নীল শাড়িটাকে মরিয়া হয়ে আঁকড়ে ধরে আছে। যে শুভ্র ছোটবেলা থেকে তাকে শুধু কড়া শাসন আর তপ্ত ধমক ছাড়া কিছুই দেয়নি, আজ সেই মানুষটাই একদম হুট করে তার আজন্ম লালিত এক চিলতে শখ পূরণ করে দিল। শাড়িটার রেশমি জমিন হৃদির আঙুলের ছোঁয়ায় এক অদ্ভুত শীতলতা দিচ্ছে, কিন্তু হৃদির ভেতরটা আগ্নেয়গিরির লাভার মতো দাউ দাউ করে জ্বলছে। শাড়িটা পেয়ে হৃদির মনে এক বিন্দু আনন্দের হিল্লোলও বয়ে গেল না, কারণ এই উপহার তো কোনো সাধারণ মানুষের কাছ থেকে আসেনি। এ এসেছে তার সেই শুভ্র ভাইয়ার কাছ থেকে, যাকে সে নিজের অস্তিত্বের প্রতিটি পরতে পরতে ভালোবেসেছে। অথচ সেই মানুষটাই এখন অন্য কারো হতে যাচ্ছে। তার বিয়ের সানাই বাজার প্রহর গুনছে পুরো বাড়ি। যদি এই মুহূর্তটা আজকের না হয়ে কয়েক মাস আগে হতো, তবে হয়তো হৃদি খুশিতে আত্মহারা হয়ে পুরো রুম নাচিয়ে ফেলত। কিন্তু আজ এই উপহার যেন তার ক্ষতবিক্ষত হৃদয়ের লবণের ছিটা দেওয়ার মতো মনে হচ্ছে। হৃদি শাড়িটা নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। তার দু চোখ বেয়ে নোনা জলের ধারা নেমে এসে শাড়ির নীল জমিনটাকে ভিজিয়ে দিচ্ছে। কান্নার বেগ সামলাতে না পেরে সে বিছানায় লুটিয়ে পড়ল। তার কণ্ঠস্বর অবরুদ্ধ, বুক চিরে আসা এক একটা দীর্ঘশ্বাস যেন রুমের বাতাসকে ভারী করে তুলছে। সে কাঁদতে কাঁদতে বিড়বিড় করে বলল, জানেন শুভ্র ভাই, আপনি এই শাড়িটা দিয়ে আমাকে এক ফোঁটাও খুশি করতে পারেননি, বরং আপনি আমাকে আরো ভয়ঙ্কর এক যন্ত্রণার গহ্বরে ফেলে দিয়েছেন। যেন বারবার আমাকে এভাবে টেনে ধরেন আপনি, আবার কেন আমাকে শান্তিতে মরতেও দেন না। হৃদির মনে হচ্ছে এই শাড়িটা কোনো বস্ত্র নয়, বরং এক টুকরো জীবন্ত বিষাদ। হৃদি খুব সাবধানে শাড়িটা বিছানার একপাশে রাখল। তার হাত দুটো এখনও থরথর করে কাঁপছে। সে ধীর পায়ে আলমারির কাছে গিয়ে নিজের ব্যাগ থেকে পুরনো, কিছুটা বিবর্ণ হয়ে আসা একটা ডায়েরি আর কলম বের করে আনল। এই ডায়েরিটা তো কেবল কাগজ আর কালির সমষ্টি নয়, এটা হৃদির জীবন খাতা। কবে প্রথম সেই কিশোরী মনে শুভ্র নামক ঝড়ের প্রবেশ ঘটেছিল, কবে শুভ্র প্রথম তাকে কড়া গলায় ধমক দিয়ে শাসিয়েছিল, আর কবে অতি সঙ্গোপনে শুভ্র তার দিকে আর চোখে তাকিয়েছিল, তার প্রতিটি মুহূর্তের সাক্ষী এই ডায়েরি। আগে মন খারাপ হলে হৃদি এই ডায়েরির পাতাগুলো উল্টে শুভ্রের সাথে কাটানো পুরনো স্মৃতিগুলো পড়ত আর আপন মনেই খিলখিল করে হেসে উঠত। কিন্তু আজ এই ডায়েরির পাতায় কোনো আনন্দের স্মারক লেখা হবে না। আজ কলমের প্রতিটি আঁচড়ে ফুটে উঠবে এক গভীর বিষাদের উপাখ্যান। হৃদি পড়ার টেবিলের চেয়ারটা টেনে বসল। ঘর ভর্তি নিস্তব্ধতা, শুধু বাইরে ঝিঝি পোকার একটানা ডাক শোনা যাচ্ছে। কলমটা হাতে নিয়ে সে যখন ডায়েরির প্রথম পৃষ্ঠাটা উল্টালো, তার চোখের সামনে ঝাপসা হয়ে ভেসে উঠল বড় বড় অক্ষরে লেখা সেই বাক্যটি, আমার প্রিয় দর্শন পুরুষ শুভ্র ভাই। লেখাটার উপর হাত বোলাতেই হৃদির চোখ থেকে এক ফোঁটা জল টুপ করে সাদা কাগজের উপর আছড়ে পড়ল। কালিটা একটু লেপ্টে গেল, ঠিক যেমন হৃদির সাজানো স্বপ্নগুলো এখন লেপ্টে একাকার হয়ে গেছে। সে কাঁপা কাঁপা হাতে আজকের তারিখটা লিখল। তার মনে হচ্ছে কলমটা যেন আজ অনেক ভারী হয়ে গেছে। কলমটা ছোঁয়াতেই তার হাত দুটো প্রবলভাবে কেঁপে উঠছে। আজ কালির রংটা যেন তার চোখের পানির সাথে মিশে আরও গাঢ় হয়ে যাচ্ছে।
সে তার মনের সবটুকু আরতি ঢিলে দিয়ে লিখতে শুরু করলো। আমার প্রিয় দর্শন পুরুষ শুভ্র ভাই, আজ লিখছি আমি আপনাকে নিয়ে, কিন্তু এই তো আমার নতুন কিছু না। আপনাকে নিয়ে লেখা এটা আমার পেশা নয়, নেশা। হ্যাঁ, আপনি আমার নেশা। কিন্তু এই নেশাটা যে আজ আমার বুকের যন্ত্রণায় পরিণত হলো। আজ যেই ডায়েরি আর যেই কলম দিয়ে লিখেছি, সেই জিনিসগুলো আগে আনন্দের মুহূর্ত লিখতো। এই কালির দাগগুলো সুখের গল্প ফুটিয়ে তুলতো। কিন্তু এই কালি আজ আনন্দের না, আজ সে এক বুক চিরে আসা রক্তক্ষরণের কথা লিখবে। আপনি জানেন শুভ ভাই, আপনার ওই পাথরের মতো চুপ থাকাটা বড্ড ভালোবাসি আমি। মনে হয় আপনার ওই মৌনতার মাঝেই আমার পুরো পৃথিবী লুকিয়ে আছে। আপনার ওই গভীর চোখের দিকে তাকালে আমি হৃদয়ে আমার বেঁচে থাকার সবটুকু সুখ খুঁজে পাই। আপনার ওই গভীর মুখের দিকে তাকালে আমার অস্থির বুকে প্রশান্তি পাই আমি। কিন্তু সেই শান্তিগুলো না আজ বালুচরের মতো আমার হাত থেকে হারিয়ে যাচ্ছে। আপনার দিকে তাকালে এখন আমি শান্তি না, তীব্র যন্ত্রণা পাই। আর মাত্র 2টা দিন, তারপর আপনি হয়ে যাবেন অন্য কারো। আপনার নামের সাথে, আপনার জীবনের প্রতিটা নিঃশ্বাসের সাথে জড়িয়ে যাবে অন্য এক নারীর অস্তিত্ব। পৃথিবীর মানুষ বদলে যাবে, সময় আপন গতিতে চলে যাবে, কিন্তু এই হৃদির কি হবে? সে কি আপনাকে ভুলতে পারবে? না, পারবে না। কারণ ভালোবাসার মতো ভালোবাসতে চাইলে মন থেকে মুছে ফেলা যায় না। আর আমার ভালোবাসা তো শরীরে নয়, একদম আত্মার গভীর থেকে। তাহলে আমি কি করে ভুলবো আপনাকে? জানেন শুভ্র ভাই, আজ আমার বড্ড কষ্ট হচ্ছে। বুকের ভেতরটা কেমন যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে আমার। ইচ্ছে করছে সব লোকলজ্জা ভুলে আপনাকে জড়িয়ে ধরে চিৎকার করে বলি, আই লাভ ইউ শুভ্র ভাই, আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনার শাসনের চরটা আমি হাসি মুখে সইতে পারি, কিন্তু অন্য কারো হয়ে যাওয়ার এই আঘাতটা আমি সইতে পারছি না। আমি আজ বড় অসহায়। আমি হেরে যাচ্ছি নিজের ভালোবাসার কাছে। শুভ্র ভাই, আমি আপনাকে নিয়ে আর লিখতে পারছি না, আমার হাত কাঁপছে। মনে হচ্ছে এই বুঝি আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে। আচ্ছা শুভ্র ভাই, আমি যদি সব ছেড়ে আপনাকে বলি চলেন না, আপনি আর আমি মিলে দূরে কোথাও চলে যাই, সেখানে লোকচক্ষুর আড়ালে আমাদের ছোট্ট একটা ঘর হবে, সেখানে আমাদের ছোট্ট একটা স্বপ্নের সংসার হবে। আপনি কি আমাকে নিয়ে সত্যি চলে যাবেন? আমাকে নিয়ে কি বাঁধবেন সুখের ঘর? আমি কি একটাবার আমার মনের সবটুকু আকুতি আপনার সামনে বলে দেখবো? কিন্তু আমার যে অতটুকু সাহস নেই। আজ আমি হেরে যাচ্ছি আমার নিজের ভালোবাসার কাছে। বুক ফেটে মুখ ফুটিয়ে বলতে পারছি না আমার এই যন্ত্রণার কথা। শুভ্র ভাই, আমি আর লিখতে পারলাম না আপনাকে নিয়ে আজ বেশি কিছু। কলমের কালি হয়তো আপনাকে নিয়ে লেখায় ফুরালো না, তবে তার আগেই আমার শক্তি ফুরিয়ে এলো। তবে মনের অন্তর থেকে বলবো, চিরজীবন সুখী হন আপনি। আমি না হয় আমার ভালোবাসার যন্ত্রণায় পুড়ে ছায়া হয়ে পড়ে রইলাম এক কোণায়। হৃদি ডায়েরির ওই ভেজা পাতায় একদম শেষ প্রান্তে কাঁপা কাঁপা অক্ষরে লিখল। ইতি, আপনার নামের নীল বিষে নীল হওয়া এক মেয়ে, হৃদি। লেখাটা শেষ করে হৃদি কলমটা টেবিলের ওপর ছেড়ে দিল। তার বুকের ভেতরটা কেমন যেন খালি হয়ে আসছে। ডায়েরিটা বন্ধ করার শক্তিটুকুও নেই। সে অঝরে কাঁদতে কাঁদতে ওই খোলা ডায়েরির ওপরই মাথা রাখল। চোখের জলে কাগজের কালি আরও কিছুটা লেপটে গেল। রাতের নিস্তব্ধতায় শুধু তার ফুপিয়ে কাঁদার শব্দটাই শোনা যাচ্ছিল। সে জানে না এই লেখাগুলো কোনোদিন আলোর মুখ দেখবে কিনা, নাকি এই বিষাদের সাক্ষী হয়ে শুধু এই ডায়েরিটাই থেকে যাবে। সকাল সকাল চৌধুরী বাড়িটা একদম উৎসবের সাজে সেজে উঠেছে। বাড়ির চারপাশ বর্ণিল আলোকসজ্জা আর ডেকোরেশনে ভরে উঠেছে। মেয়েরা দল বেঁধে আড্ডার মাঝে একে অপরের হাতে মেহেদি দিচ্ছে। হৃদি চুপচাপ সবার সাথে বসে আছে। যত সময় যাচ্ছে ততই তার বুকটা ফেটে আসছে। সে ভাবছে আর মাত্র একদিন পর তার এই প্রিয় মানুষটা অন্য কারো হয়ে যাবে। হঠাৎ চৌধুরী বাড়িতে প্রবেশ করল 2 জন যুবক, শুভ্রের বন্ধু রিফাত আর তুর্য। দুজনেই এসে বাড়ির বড়দের সাথে কুশল বিনিময় করে সোজা শুভ্রের রুমে আসলো। শুভ্র তখন নিজের মতো বিছানায় বসে ল্যাপটপে খুব মনোযোগ দিয়ে কিছু একটা করছিল। রিফাত সোজা শুভ্রের পাশে বসে তার কাঁধে একটা থাপ্পড় দিয়ে বলল, কি রে নতুন জামাই, এই 7 সকালে কিসের মিটিং করছিস? শুভ্র ল্যাপটপ থেকে চোখ না সরিয়েই গম্ভীর গলায় বলল, এই তো মাত্র আসলাম। নিচে যা অবস্থা শুরু হয়েছে তা দেখে তো মনে হচ্ছে পুরো এলাকা মাথায় উঠবে, কিন্তু হবু বর রুমে বসে ল্যাপটপ টিপছে, এই দৃশ্য তো আগে কখনো দেখিনি। শুভ্র এবার ল্যাপটপ বন্ধ করে অত্যন্ত শান্ত গলায় তুর্যের উদ্দেশ্যে বলল, পারে, কিন্তু বিয়ের আমেজ ছেড়ে এই 7 সকালে ল্যাপটপ নিয়ে বসে থাকাটা কোন ধরনের রসিকতা? সাহেরা চৌধুরী নাস্তার ট্রে সাজিয়ে নিয়ে আসলেন সব মেয়েদের মাঝে।
কিন্তু সবার হাতে মেহেদি দেখে সাহেরা চৌধুরী কিছুটা বিপাকে পড়ে বললেন, একই, তোরা তো সবাই মেহেদি দিয়ে ফেলেছিস। এখনই নাস্তার ট্রে কার হাতে দিয়ে উপরে পাঠাই বলতো? শুভ্রা হাতের মেহেদি শুকাতে শুকাতে বলল, আম্মু, হৃদিকে দাও, ও এখনো মেহেদি পড়েনি। সাহেরা চৌধুরী হৃদির হাতের দিকে তাকিয়ে দেখলেন সত্যি হৃদি এখনো মেহেদি পড়েনি। তিনি কিছুটা অবাক হয়ে ভ্রুঙ্কুচকে বললেন, কি রে হৃদি, তুই মেহেদি পড়িসনি কেন? সবাই তো হাসাহাসি করে পড়ছে। হৃদি ম্লান হেসে নিচু গলায় বলল, এমনি পড়িনি মামি, পরে কোনো এক সময় পড়ে নেব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই এই নাস্তার ট্রেটা নিয়ে শুভ্রের রুমে দিয়ে আয়। বলেই সাহেরা চৌধুরী উত্তরের অপেক্ষা না করে হৃদির হাতে ট্রেটা ধরিয়ে দিয়ে চলে গেলেন। হৃদি নিজের ভেতরের সবটুকু সাহস সঞ্চয় করে উঠে দাঁড়াল। সে খুব ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে শুভ্রের রুমের সামনে এসে দাঁড়াল। বুকের ভেতরটা তার ধরফর করছে। সে দরজায় মৃদু করাঘাত করে নিচু স্বরে বলল, ভাই আসবো? ভেতর থেকে রিফাত বেশ অমায়িক স্বরে বলল। আসো, শুভ্র রুমে নেই। হৃদি খুব সন্তর্পণে নিজের অস্তিত্বকে যেন ছোট করে মাথা নিচু করে রুমে প্রবেশ করল। হৃদিকে দেখা মাত্রই রিফাতের দৃষ্টি যেন স্থির হয়ে আটকে গেল হৃদির ওপর। হৃদির সেই মায়াবী চেহারার বিষণ্ণতা রিফাতকে মুহূর্তেই মুগ্ধ করল। হৃদি ধীর পায়ে এগিয়ে এসে বিছানার ওপর নাস্তার ট্রেটা সন্তর্পণে রাখল। তার হাত দুটি হালকা কাঁপছে। নিচু স্বরে সে বলল, মামি আপনাদের জন্য নাস্তা পাঠিয়েছে। বলেই হৃদি কোনো মতে নিজেকে সেখান থেকে সরাতে চাইল, কিন্তু সে পা বাড়াতেই রিফাত কিছুটা আগ্রহ নিয়ে বলে উঠেও, এই মেয়ে দাঁড়াও, তুমি কি শুভ্রর কাজিন লাগো? হৃদি দরজার দিকে এক পা বাড়িয়েও থমকে দাঁড়াল। ঠিক সেই মুহূর্তে ওয়াশরুমের দরজা খুলে শুভ্র বেরিয়ে এলো। তার পরনে একটা কুচকুচে কালো শার্ট, চুলগুলো হালকা ভেজা, কিছুটা কপালে এসে লেপ্টে আছে। রিফাতকে হৃদির দিকে তাকিয়ে থাকতে দেখে আর রিফাতের কথা শুনে শুভ্র বেশ বিরক্ত হল। সে হাতের তোয়ালেটা একপাশে ছুঁড়ে ফেলে অত্যন্ত কর্কশ আর ঠান্ডা গলায় রিফাতকে বলল। রিফাত একটা বাঁকা হাসি দিয়ে শুভ্রের দিকে তাকিয়ে টিপ্পনি কাটল। পরিচয় জানতে হলে কি কোনো কারণ লাগে নাকি? আমি তো ভাবছি তোর এই সুন্দরী কাজিনটাকে পটানো যায় কিনা। তুর্য ও হৃদির ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটার দিকে এক পলক তাকিয়ে ফাজলামি করে বলল, তুমি কে গো সুন্দরী? আমার এই বন্ধুর অচল মনটা তো দেখছি তুমিই কেড়ে নিলে। কোথায় তোমার বাড়ি বলে দাও না সুন্দরী, কালই ঘটক নিয়ে হাজির হব তোমার বাড়ি। হৃদি দরজার চৌকাঠের কাছে একদম কাঠের পুতুলের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছে পায়ের নিচের মাটিটা দুলছে। শুভ্র এবার আর নিজেকে সামলাতে পারল না। তার ফর্সা মুখটা রাগে একদম রক্তবর্ণ হয়ে গেল। সে সিংহ গর্জনে ফেটে পড়ল। শুভ্রর ওই রণমূর্তি দেখে রিফাত আর তুর্য দুজনেই একদম কুঁকড়ে গেল। তাদের মুখে আর কোনো রাগ আড়ল না। হৃদি ভয়ে একদম কেঁপে উঠল। শুভ্রের কর্কশ কণ্ঠস্বরের ধমকে ভয়ে হৃদি এক ছুটে রুম থেকে বেরিয়ে গেল। হৃদি বেরিয়ে যেতেই তুর্য শুভ্রের সেই অগ্নিশর্মা মুখের দিকে তাকিয়ে কিছুটা ভরকে গেল। তবুও পরিবেশ হালকা করতে টিপ্পনি কেটে বলল, রিল্যাক্স শুভ্র, তুই যেভাবে ধমক দিলি মেয়েটাকে, ও তো ভয়ে একদম কুকড়ে গেছে। না মানে আমাদের ধমক দিয়েছিস, আমরা বড় মানুষ হজম করে নিয়েছি, কিন্তু মেয়েটা তো পিচ্ছি। ওইটুকুনি মেয়ে তোর এই সিংহগর্জন কিভাবে সামলাবে? এখন গিয়ে দেখ, আন্টির আঁচল ধরে ফুপিয়ে ফুপিয়ে তোর নামে নির্ঘাত নালিশ দিচ্ছে। শুভ্র ভাই আমাকে ধমক দিয়েছে। শুভ্র আয়নার সামনে দাঁড়িয়ে ধীরস্থিরভাবে হাতের ঘড়িটা কবজিতে পড়তে পড়তে শান্ত অথচ তীক্ষ্ণ গলায় বলল। তুর্য আর রিফাত পাল্টা কিছু বলার জন্য মুখ খুলতে যাবে, তার আগেই শুভ্র গটগট করে রুম থেকে বেরিয়ে যেতে যেতে শুভ্রের এই সপাট উত্তরের পর আর কথা বাড়ানোর সাহস পেল না তুর্য আর রিফাত। তারা দুজনে একে অপরের দিকে তাকিয়ে মুখ বাঁকাল। শুভ্র সিঁড়ি দিয়ে নামতে নামতে নিচের হট্টগোল শুনতে পাচ্ছে। চারদিকে হলুদ আর মেহেদির আমেজ। আত্মীয় স্বজনে বাড়িটা গমগম করছে। শুভ্র নিচে নামতেই তার পিছু পিছু রিফাত আর তুর্য নামল। তারা একদম ছায়ার মতো শুভ্রের পেছনে এসে দাঁড়াল। ড্রয়িং রুমে তখন মেয়েদের মেহেদি আর আড্ডার আসর পুরো জমে উঠেছে। হঠাৎ রিফাত সেই আড্ডার দিকে তাকিয়ে বেশ উচ্চস্বরে মেয়েদের উদ্দেশ্য করে বলল, এই যে আফারা, খালারা, চাচিরা, শুধু কি তোমরা মেহেদি গঙ্গালেই হবে? বরের হাতে মেহেদি কে দেবে? ও বুঝেছি, কথায় আছে না, যার বিয়ে তার নাম নেই, পাড়াপড়শির ঘুম নেই। তোমাদের দশা হয়েছে ঠিক তেমন। রিফাতের এমন কথা শুনে মিহি রেগে একদম বোম হয়ে গেল। সে মেহেদি দেওয়া হাতটা ঝাড়া দিয়ে ঝংকার দিয়ে বলে উঠল, ওই মিয়া, আপনি কোনো চ্যাটাং চ্যাটাং মুরব্বি যেসব ডিসগাস্টিং কথা বলছেন? আমাদের কোন দিক দিয়ে আপনার চাচি খালা মনে হলো? রিফাত মোটেও দমে যাওয়ার পাত্র নয়। সে দাঁত বের করে একগাল হেসে বলল,
এই মেয়ের রাগ করো কেন? না মানে তোমাদের কাউকে তো চিনি না, কে কার কি হয় তাও জানি না। রাস্তাঘাটে অপরিচিত কারোর সাথে দেখা হলে তো আমরা সম্মান দিয়ে আন্টি, চাচি বা খালা বলি। তোমরাও তো আমার কাছে অপরিচিত, তাই ওটাই বললাম। দুজনের কথা কাটাকাটি শুনে শুভ্র মেজাজ হারিয়ে দুজনেরই ধমক দিয়ে বলল। বলেই শুভ্র বিরক্তিতে মুখ ফিরিয়ে চলে যেতে চাইল, কিন্তু রিফাত তো নাছোড় বান্ধা। সে এক ঝটকায় শুভ্রের হাত টেনে ধরে দাঁত বের করে হাসল। কই যাস? তোর বিয়ে আর তুই হাতে রং ছোঁয়াবি না, তা তো হতে দেব না। এই তুর্য, ধর তো একে। আজকেও মেহেদি না দিয়ে কই যায় আমিও দেখি। শুভ্র হাত ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে কর্কশ গলায় বলল, কিন্তু তুর্য আর রিফাত এক প্রকার গায়ের জোরে শুভ্রকে পাজাকোলা করে টেনে নিয়ে মেয়েদের আড্ডার মাঝখানে সোফায় ধপাস করে বসিয়ে দিল। তুর্য বিজয়ী হাসি দিয়ে মেয়েদের দিকে তাকিয়ে ঘোষণা করল, এই যে সুন্দরীরা, তোমাদের মধ্যে কে সব থেকে স্পেশাল ডিজাইন পারো? আমাদের এই কাঠখট্টা বটটার হাতে একটা খাসা নকশা তুলে দাও তো। ওকে চেপে ধরে রাখার দায়িত্ব আমাদের। শুভ্র সোফা থেকে ওঠার জন্য ধস্তাধস্তি শুরু করল। তার ফর্সা মুখটা রাগে আর লজ্জায় লাল হয়ে উঠেছে। সে চিৎকার করে বলল। রিফাত শুভ্রের কবজিটা লোহার মতো শক্ত করে চেপে ধরে হেসে কুটি কুটি হয়ে বলল, ব্যাস ব্যাস, এই গই, আজকে তোর হাতের তালুতে লেপে দেব। একদম চুপচাপ বস দুলা সাহেব। শুভ্র চরম বিরক্তি আর গাম্ভীর্য নিয়ে সোফায় পাথরের মতো বসে রইল। কিন্তু আসল বিপত্তিটা বাঁধল মেহেদি দিতে গিয়ে। বাড়ির সব মেয়েই ইতিমধ্যে হাত রাঙিয়ে ফেলেছে। কারো হাতই এখনো পুরোপুরি শুকোয়নি যে শুভ্রের হাতে নকশা করে দেবে। সবার এই ইতস্তত ভাবনার মাঝেই শুভ্রার মনে পড়ে গেল রিদির কথা। রিদি এখনো মেহেদি ছোঁয়ায়নি। আরও যে কত নিখুঁত মেহেদি দিতে পারে তা শুভ্রার খুব ভালো জানা। শুভ্রা এক ঝটকায় উঠে দাঁড়িয়ে রিফাত আর তুর্যের উদ্দেশ্যে চটপটি গলায় বলল, আপনারা ভাইয়াকে ছাড়বেন না একদম, ধরে রাখেন, আমি রিদিকে ধরে নিয়ে আসছি। শুভ্র পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে শেষে ছাদে গিয়ে দেখল রিদি রেলিং ধরে একদম নিশ্চুপ হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। শুভ্র কোনো কথা না শুনে এক প্রকার জোর করেই রিদিকে টেনে নিচে নিয়ে আসতে লাগলো। রিদি নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বিরক্ত হয়ে বলল, কি হয়েছে? এভাবে টেনে নিচে কোথায় নিয়ে যাচ্ছিস আমায়? শুভ্র কোনো জবাব না দিয়ে সিঁড়ি ভাঙতে ভাঙতে বলল, শুভ্র ভাইকে মেহেদি পরিয়ে দিতে। আমাদের সবার হাতে মেহেদি, হাত খালি নেই যে ভাইয়াকে পরিয়ে দেব। তুই দিসনি, তাই আগে ভাইয়াকে পরিয়ে দিয়ে তারপর তুইও পরে নিস। শুভ্র নামটা শোনা মাত্রই রিদির কলিজাটা যেন মোচড় দিয়ে উঠল। বুকের ভেতর সেই হার্টবিট আবার ড্রাম বাজানো শুরু করেছে। যে মানুষটার সামনে গেলেই সে ভয়ে কাঠ হয়ে যায়, আজ তার হাতের উপর হাত রেখে সে মেহেদি পরিয়ে দেবে। ভাবতেই রিদির হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে আসছে। সে শুভ্রকে মানা করার জন্য কিছু একটা বলতে চাইল, কিন্তু শুভ্র তখন একদম অ্যাকশন মোডে। সে এক টানে রিদিকে ভিড়ের মাঝখান দিয়ে নিয়ে গিয়ে সরাসরি শুভ্রের ঠিক সামনের টুলে বসিয়ে দিয়ে হুকুমের সুরে বলল, একদম চুপচাপ, কোনো কথা না বলে ভাইয়ার হাতে একটা সুন্দর ডিজাইন করে দে। রিদি ভয়ে কাঁপতে কাঁপতে মাথা নিচু করল। সে অনুভব করল শুভ্রের সেই তীক্ষ্ণ আর গভীর চাহনিটা সরাসরি তার উপর নিবদ্ধ। শুভ্র সোফায় হেলান দিয়ে আয়েশ করে বসলেও তার চোয়াল তখনও শক্ত। রিদি কাঁপা কাঁপা হাতে মেহেদির কোণটা তুলে নিল। সে নিচু হয়ে খুব সাবধানে শুভ্রের সেই শক্ত আর চওড়া হাতের তালুটা নিজের বাম হাতের তালুর উপর রাখল। শুভ্রের শরীরের সেই চেনা তীব্র পুরুষালী উত্তাপ মুহূর্তেই রিদির শরীরের ভেতর বিদ্যুতের মতো খেলে গেল। শুভ্র এবার রিদির একদম চোখের দিকে তাকিয়ে অত্যন্ত শান্ত অথচ এক অদ্ভুত ভারী গলায় বলল। শুভ্রের সেই শীতল কণ্ঠের হুঁশিয়ারি শুনে রিদির বুকটা ধক করে উঠল। সে অনেক কষ্টে নিজের শরীরের কাঁপুনি দমন করার চেষ্টা করে অত্যন্ত জড়সড় হয়ে মেহেদির কোণটা ধরল। তার ফর্সা আঙুলগুলো কাঁপছে, ঠিকমতো নকশা ফুটে উঠছে না। রিদির কেবলই মনে হচ্ছে সামান্য এদিক ওদিক হলেই শুভ্র সবার সামনে আবার সেই অপমানজনক ধমকটা দেবে। এক বুক আতঙ্ক আর মনের গভীরের একরাশ চাপা কষ্ট নিয়ে সে কোনো দিকে না তাকিয়ে কেবল যান্ত্রিকভাবে নকশা করে চলল। ধীরে ধীরে মেহেদি দেওয়া শেষ হলো। শুভ্র নিজের হাতের তালুর দিকে তাকিয়ে কিছুটা অবাকই হল। অগোছালো মনের কাজ হলেও নকশাটা বেশ শৈল্পিক আর নিখুঁত হয়েছে। শুভ্র প্রশংসাসূচক কিছু একটা বলে আসন ছেড়ে উঠতে যাবে, ঠিক তখনই শুভ্রা পেছন থেকে বাজ পাখির মতো শুভ্রে কাঁধ চেপে ধরে দুষ্টুমি করে বলল, কই যাও ভাইয়া? মেহেদি যেহেতু দিয়েই ফেলেছ, তাহলে হবু ভাবের নামটাও লিখে রাখো, এটাই তো নিয়ম। শুভ্র হাতটা সরিয়ে নেওয়ার চেষ্টা করে কড়া গলায় বলল, ছাড় আমায়, ইটস টোটালি ইউজলেস। ওইসব নামটাম লেখার কোনো প্রয়োজন আমি দেখছি না। কিন্তু কে শোনে কার কথা? শুভ্রার নাছোড়বান্দার মতো শুভ্রের হাতটা টেনে ধরে আবার রিদির সামনে পেতে ধরল। তারপর রিদির দিকে তাকিয়ে হাতের তালুর একটা নির্দিষ্ট খালি জায়গা দেখিয়ে হুকুম দিল,
এই রিদি, এখানে একদম সুন্দর করে নেহা নামটা লিখে দে তো। মুহূর্তের মধ্যে রিদির পৃথিবীটা যেন থমকে গেল। তার মনে হলো বাতাসের অক্সিজেন ফুরিয়ে আসছে। যাকে সে শৈশব থেকে মনে মনে নিজের ধ্রুবতারা মেনে ভালোবেসে এসেছে, যার শাসন আর বারণকেই জীবনের সব কিছু ভেবেছে, আজ নিজের কাঁপা কাঁপা হাতে সেই পরমপ্রিয় মানুষটার গায়ে অন্য কোনো নারীর নাম খোদাই করতে হবে। এই যন্ত্রণা কতটা তীব্র তা কেবল হৃদির দুমড়ে মুচড়ে যাওয়া মনটাই জানে। হৃদি আবারও শুভ্রর সেই তপ্ত হাতটা নিজের হাতের ওপর তুলে নিল। চোখের নোনা জল অনেক কষ্টে চোখের কোণেই আটকে রেখে দাঁতে দাঁত চেপে সে অতি কষ্টে যখনই এন অক্ষরটা লিখতে শুরু করল, ঠিক তখনই ঘটল কাণ্ড। তুর্য হঠাৎ এক বিশাল লাফ দিয়ে শুভ্রকে জাপটে ধরে আর্তনাদ করে উঠল। সেই আচমকা ধাক্কার শুভ্রর পুরো হাতটা হৃদির হাতের ওপর গিয়ে আঁচড়ে পড়ল। মুহূর্তের মধ্যে হাতের তালুর সব মেহেদি লেপ্টে একাকার হয়ে গেল। শুভ্রর অসম্পূর্ণ নাম আর হৃদির হাতের তালু দুটোই এখন কালচে রঙে মাখামাখি। হৃদি ধরফরিয়ে পিছিয়ে দাঁড়াল। শুভ্র নিজের নষ্ট হয়ে যাওয়া হাতের দিকে তাকিয়ে অগ্নিদৃষ্টিতে তুর্যের দিকে তাকিয়ে গর্জে উঠল। What the hell did you just do? এটা কি করলি তুই? তুর্য নিজের পাজায় হাত বুলিয়ে ব্যথায় কুকুরে গিয়ে বলল, আই এম রিয়েলি সরি ম্যান। আমি বুঝতে পারছি না কি হলো। আমার মনে হলো কেউ আমার পাজায় একদম জ্যান্ত কোনো চিমটি কেটেছে, আর আমি সেই যন্ত্রণায় নিজেকে সামলাতে না পেরে তোকে ধাক্কা দিয়ে ফেলেছি। রিফাত একদম আকাশ থেকে পড়ার ভান করে কপালে ভাঁজ ফেলে বেশ অবাক হয়ে বলল, চিমটি? তোকে আবার এই ভিড়ের মধ্যে কে চিমটি কাটলো? সবাই তো যে যার মতো ব্যস্ত। তুর্য চোরের মতো আশেপাশে তাকাতে তাকাতে আর নিজের পাজা ঘষতে ঘষতে বলল, সেটাই তো বুঝতে পারছি না কে কাটলো, কিন্তু আমি একদম হলফ করে বলতে পারি কেউ আমাকে জ্যান্ত একটা চিমটি কেটেছে। আমার পাজায় এখনো মনে হচ্ছে আগুন জ্বলছে। পাশ থেকে পাখি বড় বড় চোখ করে তুর্যের দিকে তাকিয়ে বলল, কিন্তু আমরা তো কেউ আপনার ধারে কাছেও যাইনি, তাহলে হঠাৎ আপনাকে চিমটি মারার শখ কার জাগবে? এই ভর দুপুরে আপনার ওপর জিন পরি আছড় করল নাকি? শুভ্র আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকার ধৈর্য বজায় রাখতে পারল না। সে এক ঝটকায় সোফা ছেড়ে দাঁড়িয়ে পড়ল। তার দু চোখ দিয়ে যেন আগ্নেয়গিরির লাভা ঝরছে। সে সবার দিকে এক পলক তপ্ত দৃষ্টিতে তাকিয়ে বিরক্তির সাথে বলল, তোরা জাস্ট ডিসকাস্টিং। তোদের এই সস্তা ফাজলামের কোনো সীমা নেই। হাতের তালুতে নোংরা মেহেদি লেগে না থাকলে এখনও তোদের সবকটার গালে থাপ্পড় দিয়ে দাঁতগুলো হাতে ধরিয়ে দিতাম। বলেই শুভ্র ভিড় ঠেলে ঝড়ের বেগে বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে চলে গেল। রিফাত, তুর্য আর বাকি সবাই একদম পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে শুভ্রর যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। তুর্য এখনও হতভম্ব। তার মাথায় কাজ করছে না যে আসামিটা আসলে কে। সে নিশ্চিত কেউ একজন তাকে একদম মোক্ষম সময়েই চিমটিটা কেটেছে, কিন্তু আসামিটা কে সেইটা সে ধরতে পারছে না। হৃদিও এখনও ড্রয়িং রুমের সেই কোনায় পাথরের মতো দাঁড়িয়ে আছে। তার হাতের তালুতে শুভ্রর সেই তপ্ত মেহেদির লেপ্টে একাকার হয়ে আছে। তার বুকের ভেতর তখনও এক প্রলয়ঙ্কারী ঝড় বয়ে যাচ্ছে। শুভ্র নিজের রুমে ঢুকেই রাগে গজগজ করতে করতে সোজা ওয়াশরুমে গিয়ে ঢুকল। পানি ছেড়ে সে সাবান দিয়ে ঘষে ঘষে হাতের তালুটা ধুতে লাগল, কিন্তু মেহেদির গাঢ় রং ততক্ষণে চামড়ার গভীরে জেদ ধরে বসেছে। কিছুক্ষণ ধস্তাধস্তির পর শুভ্র বুঝল এই দাগ এক্ষুনি উঠবে না। অন্তত কয়েকটা দিন তাকে এই চিহ্ন বয়ে বেড়াতে হবে। সন্ধ্যা নামতেই চৌধুরী বাড়িটা যেন এক আলোময় স্বপ্নপুরীতে পরিণত হল। প্রকাণ্ড বক্সের গানের তালে তালে পুরো বাড়ির দেয়ালগুলো পর্যন্ত কেঁপে উঠছে। বাড়ির সামনের বিশাল খোলা জায়গায় গায়ে হলুদের এক রাজকীয় স্টেজ বানানো হয়েছে। চারপাশ রঙিন আলো আর কাঁচা ফুলের গন্ধে এমনভাবে সাজানো হয়েছে যেন বাস্তবের মাটিতে কোনো এক পরী রাজ্য নেমে এসেছে। শুভ্রা থেকে শুরু করে বাড়ির সব মেয়েরা আজ হলুদ আর সবুজ কম্বিনেশনের সিল্কের শাড়ি পরেছে। প্রত্যেকের গলায় আর কানে হাতে বানানো গাঁদা ফুল আর কাঁচা হলুদের গয়না। পার্লার থেকে আসা রূপটান শিল্পীরা তাদের ঘষে মেজে এক একজন অপার্থিব সুন্দরী বানিয়ে দিয়েছে। পুরো বাড়িতে হাসির রোল, আনন্দের হিল্লোল। কিন্তু এই মহোৎসবের মাঝেও একজন নিজেকে একদম আড়ালে করে রেখেছে, সে রিবি। সবাই রঙের উৎসবে মেতেছে, রিদি তার ঘর অন্ধকার করে জানলার পাশে দাঁড়িয়ে আছে। সে সাজেনি, গায়ের হলুদের ওই উজ্জ্বল হলুদ রঙটা পরার সাহস তার হয়নি। সে শরীর জড়িয়েছে এক গাঢ় নেভি ব্লু রঙের সাধারণ গাউনে। চুলে কোনো ফুলের মালা নেই, মুখে নেই কোনো প্রসাধনীর ছোঁয়া। নিজেকে যতটুকু সম্ভব সাদাসিধাভাবে গুছিয়ে নিয়েছে সে।
সাজবে কি করে? হৃদি তো এই বাড়ির সেই অভাগী মেয়ে যে ছোটবেলা থেকে তিল তিল করে যাকে ভালোবেসে নিজের অস্তিত্বে গেঁথেছে, আজ তারই বিয়ের দাওয়াত খেতে হচ্ছে তাকে। কাল সকালে এই একই মানুষের পাশে সে অন্য এক নারীকে আসীন দেখবে, অন্য কারো হাতের ওপর হাত রেখে শুভ কবুল বলবে। এই দৃশ্য কল্পনা করাটাও যে কতটা যন্ত্রণার তা হৃদির বুকের ভেতর ধকধক করতে থাকা কলিজাটা প্রতি মুহূর্তে জানান দিচ্ছে। শুভ্রা হৃদিকে কোথাও না পেয়ে হন্তদন্ত হয়ে তার রুমের সামনে এসে দাঁড়াল। দরজার ফাঁক দিয়ে তাকিয়ে দেখল ভেতরটা একদম ঘুটঘুট অন্ধকার। উৎসবের বাড়ির এত আলো যেন এই একটি দরজায় এসেই থমকে গেছে। শুভ্রা অবাক হয়ে তড়িঘড়ি করে রুমে এসে রুমের লাইট অন করে দিল। হঠাৎ আলোর ঝলকানিতে হৃদি চোখ দুটো ছোট করে ফেলল। সামনে শুভ্রাকে দেখে সে বেশ চমকে উঠল। শুভ্রা হৃদির এই হতশ্রী দশা দেখে কোমরে হাত দিয়ে শাসন করার ভঙ্গিতে বলল,